ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণার দ্বন্দ্ব থেকে শুরু, এরপর স্থানীয় সরকার নির্বাচন আর নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে এনসিপির কর্মসূচি, সেনাপ্রধানের নির্বাচন নিয়ে মন্তব্য এবং ফেসবুকে উপদেষ্টা মাহফুজের দুঃখ প্রকাশ। তারপর এনসিপি নেতা নাহিদ ইসলামের বরাত দিয়ে শোনা গেল প্রফেসর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে পদত্যাগ করতে চাইছেন। সাম্প্রতিক ঘটনা প্রবাহে হতাশা আর ক্ষোভ প্রকাশ করেছেন। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, কোন পথে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি? দ্রুত বদলে যাওয়া দৃশ্যপট কী ইঙ্গিত দিচ্ছে? এ নিয়ে আজকের স্টার এক্সপ্রেস। সপ্তাহের শুরু থেকেই রাজনীতির মাঠ গরম ছিল। ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ নেওয়াতে হবে, এরকম একটা দাবি তুলে আনার জন্যে নগর ভবন ঘেরাও হয়, নগর ভবনে তালা মারা হয়। তবে সেখান থেকে দাবিটা একসময় ঘুরে যায়। দাবি ওঠা শুরু করে যে সরকারের দুজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম। এই দুজন এনসিপির ভেতরের লোক হিসেবে মনে করে বিএনপি। ধারণা করা হয় তারা নির্বাচন করবেন এবং নির্বাচন করলে এনসিপি থেকেই নির্বাচন করবেন। আরও একজনের পদত্যাগের কথা বলে বিএনপি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান। অন্যদিকে এনসিপির দাবি ছিল স্থানীয় সরকার নির্বাচন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন। কিন্তু সেখান থেকেও দাবি ওঠে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের তিনজন অ্যাডভাইজারের রেজিগনেশনের, ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন আহমেদ এবং আসিফ নজরুল, কারণ তারা বিএনপিপন্থী। আর নির্বাচন কমিশনের ব্যাপারেও তাদের অভিযোগ, এনসিপির অভিযোগ, যে নির্বাচন কমিশন বিএনপিপন্থী। এই দুটো পাল্টাপাল্টি দাবিতে এ পর্যন্ত যদিও বোঝা যাচ্ছিল যে বিএনপি এবং এনসিপির একরকমের দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বটা একেবারে সামনে চলে আসে। দুজনেই একেবারে সরবভাবে ভোকালি দুজনের পাল্টাপাল্টি অভিযোগ আনে এবং পদত্যাগ এরকম করে দাবি করে। এর আগে কখনো এরকমটা হয়নি। এইদিকে যখন এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগ এবং পাল্টাপাল্টি যে ডিমান্ড সেটা চলছে, তখন সপ্তাহের মাঝ থেকেই একরকমের গুঞ্জন উঠেছিল সেনাবাহিনী এবং সেনা প্রধানকে নিয়ে। শোনা যাচ্ছিল সেনাপ্রধানের বুঝি বিদায় নিচ্ছেন, কোনো রকম কোনো তথ্য নেই, কিন্তু কানাঘুষা চলছিল। দুদিন আগে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান তিনি করিডোর নিয়ে আরেকবার ব্যাখ্যা দেন এবং তার একটা প্রেস কনফারেন্স হয়। সেখানে উনি আবারও ব্যাখ্যা দেন পুরনো ব্যাখ্যার মতো, যে করিডোর বলে আসলে কোনো আলোচনা হয়নি, এটা একটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল, যেখান দিয়ে মানুষ আসবে না, সেখানে শুধুমাত্র এইড পাঠানো হবে রাখাইনে। কিন্তু সেটার জন্য কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ, এবং সেই শর্ত না পূরণ করলে, আরাকান আর্মি যদি সেরকম শর্ত না পূরণ করে, তাহলে পরে এই হিউম্যানিটেরিয়ান চ্যানেলও আসলে চলবে না। সেই প্রেস কনফারেন্সের এক পর্যায়ে তিনি বলে উঠলেন যে আমার বিরুদ্ধে অভিযোগ আছে আমি বাংলাদেশের নাগরিক নই, বিদেশি নাগরিক। আমি অনেকদিন আমেরিকায় ছিলাম, সে কারণে তো আমি আমেরিকান নাগরিক হয়ে যেতে পারিনি, আমার নাগরিকত্ব একটাই, সেটা বাংলাদেশি। এবং এটা বলার এক পর্যায়ে তিনি যখন তারেক রহমানের কথা বলেন যে উনি তো বিদেশে আছেন অনেকদিন, তাহলে তো একই কথা ওনার ক্ষেত্রেও বলা যায়, সেটার কারণে বিএনপি তার উপরে স্বভাবতই অসন্তুষ্ট হয় এবং তার পরদিন থেকেই বিএনপি খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে আসছে। অন্যদিকে সেনানিবাসের ভেতরে সেনাপ্রধান বিভিন্ন রকম আলোচনা করছেন, মিটিং করছেন, এরকম গুঞ্জন চলতে থাকলো। দুদিন আগে সেনাপ্রধান একটি অফিসার্স অ্যাড্রেসে শক্তভাবে কিছু কথা বলেন। সেখান থেকে তার পজিশন এবং তার অবস্থানও বেশ পরিষ্কার হয়ে যায়। সেখানে মূল কথা দুটো ক্ষেত্রে বলেছিলেন। একটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আরেকটি হলো যে করিডোর হবে না। ইনফ্যাক্ট উনি বলেন যে এই ধরনের সিদ্ধান্ত নেবে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার, অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্ট তাদের এরকম সিদ্ধান্ত নেবার কথা নয়। এছাড়াও আরও অন্যান্য বিষয়ে তিনি বক্তব্য দেন, যার কোনো অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট বা এর কোনো আনুষ্ঠানিক কোনো রকম বিজ্ঞপ্তিও ছিল না। বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে এর কিছু কিছু অংশ পাওয়া যায়। আর্মি চিফের জেনারেল ওয়াকারুজ্জামানের এই শক্ত বক্তব্যের পরে গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার শোনা গেল যে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যাবিনেট নিয়ে বসবেন, এই বিষয়গুলো নিয়ে আলাপ করবেন। এবং সেখান থেকেই এক পর্যায়ে শোনা গেল যে চিফ অ্যাডভাইজার ইউনূস ভাবছেন যে উনি ইস্তফা দেবেন,
কারণ এখন যে ঘটনা চলছে, এখন যেভাবে কাজ হচ্ছে, তাতে উনি সাংঘাতিক রকম বাধাগ্রস্ত হচ্ছেন। এখানে আসলে উনি কাজ করতে পারছেন না, দায়িত্ব পালন করতে পারছেন না। এটা জানা গেল হচ্ছে এনসিপির নেতা নাহিদ ইসলামের বরাত দিয়ে। তিনি বলেছেন বিবিসিকে, কিন্তু অন্য কোনো জায়গা থেকে এ নিয়ে কোনো রকম ঘোষণা আসেনি। এখন পর্যন্ত এ নিয়ে একমাত্র কথা যতটুকু এসেছে সেটা হচ্ছে অ্যাডভাইজার রিজওয়ানা হাসানের বক্তব্যে। তিনি এই আজকে সকালবেলায় সেনেট ভবনে কথা বলছেন, তখন উনি বলছিলেন যে, এবং সেখানে আরেকটি বিষয় উনি পরিষ্কার করেন যে নির্বাচনের সময়সীমা ডিসেম্বর থেকে জুন, এর একটুও এদিক ওদিক হবে না। আরেকবার উনি নিশ্চিত করেন যে প্রফেসর ইউনূসের দেওয়া যে নির্বাচনের টাইমলাইন ডিসেম্বর থেকে জুন, সেখান থেকে আমরা সরছি না, এটা পরিষ্কার করেন। দ্বিতীয়ত উনি বলেন, এছাড়া চিফ অ্যাডভাইজার যদি তার মতো করে সিদ্ধান্ত নেন বা তার মতো করে কোনো রকম কোনো ডিসিশন উনি যদি ঠিক করে থাকেন, সেটা ওনার কাছ থেকে শুনতে হবে, আমি এটা বলতে পারবো না। এরকম একটা কথা উনি বলেছেন। এই হঠাৎ করে দ্রুত বদলে যাওয়া দৃশ্যপটের মধ্যে বেশ কয়েকটা দিক থেকে এক রকমের ঐক্যের ডাক এসছে। একটা হাসনাত আবদুল্লাহ, তিনি এখন এনসিপির নেতা, জুলাই আন্দোলনের একজন নেতা ছিলেন, তিনি এক রকমের ঐক্যের ডাক দিয়েছেন। অন্যদিকে জামাতে ইসলামী, যে এই পর্যন্ত এই গরম রাজনীতির মাঠের মধ্যে তেমন কোনো বক্তব্য দেয়নি, জামাতে ইসলামী এবং জামাত ইসলামীর নেতা ডক্টর শফিকুর রহমান, উনি মিটিং করে আলোচনা করে সিদ্ধান্ত হয় এক রকমের, এবং সেখান থেকে আহ্বান করা হয় যে সর্বদলীয় একটি বৈঠক হোক, সেখানে আলাপ আলোচনা হোক। যে দুজন অ্যাডভাইজারের পদত্যাগ চেয়েছে বিএনপি, তাদের বক্তব্য আছে ফেসবুকে। আসিফ ভুঁইয়া লিখছেন ফেসবুকে, বিএএল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ, নর্থ অ্যান্ড দিল্লি, এটুকু ইংরেজিতে। নর্থ বলতে ধারণা করা যায় যে উত্তর পাড়ার কথা বলছেন, যেটা রাজনৈতিকভাবে প্রায়শই যেটা সেনাবাহিনীর কথা বা ক্যান্টনমেন্টের কথা বলা হয়। তো বাংলাদেশ আওয়ামী লীগ, সেনাবাহিনী এবং দিল্লি অর্থাৎ ভারত জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কোঅপ্টেড টেম্পোরারিলি। আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস, গণতান্ত্রিক রূপান্তর আর এদেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এদেশের ভাগ্য। ঠিক কি বোঝাতে চেয়েছে, কুমির বলতে কাকে বোঝাচ্ছে, এটা এখনো পর্যন্ত পরিষ্কার করে বলেনি আসিফ ভুঁইয়া, সেটা উনি হয়তো বলতে পারেন। আর আরেকজন অ্যাডভাইজার মাহফুজ আলম, উনি লিখছেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল, সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। স্ট্যাটিস্টিক আরও লম্বা। এখানে কিসের ব্যাপারে দুঃখ প্রকাশ করছেন মাহফুজ আলম এবং আসলে কাদেরকে উদ্দেশ্য করে কথাটি বলছেন, কারণ ওনার কিছুদিন আগে একটি স্ট্যাটাসের কারণে জামাত ইসলামী এবং শিবির তার উপরে সাংঘাতিক বিরাগভাজন হয়েছিল। আবার সম্প্রতি বিএনপি তার রেজিগনেশন চাচ্ছে। এই স্ট্যাটাসটি বিএনপিকে উদ্দেশ্য করে লেখা না জামাতকে উদ্দেশ্য করে লেখা, সেটা পরিষ্কার নয়। এসব কিছুর মাঝে এখনও পর্যন্ত চিফ অ্যাডভাইজারের প্রেস উইং, যেটা সাধারণত সব রকম বিষয়ে মন্তব্য করে থাকেন এবং সব রকম বিষয়ে তারা কোনো না কোনো রকমের যোগাযোগ স্থাপন করা হয় বা সেখান থেকে কিছু না কিছু জানানো হয়, বার্তা থাকে, এখনও পর্যন্ত সেই প্রেস উইংয়ের কাছ থেকে কোনো রকম বার্তা পাওয়া যায়নি। এ পর্যন্ত রাজনৈতিক মহলে বিএনপি, এনসিপি, জামাত তাদের অবস্থান পরিষ্কার করেছে। এখানে একটা অন্যতম প্লেয়ার সেনাবাহিনী, তাদের কারণে স্টেবিলিটির একটা ব্যাপার আছে। সেনাবাহিনী তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। এখনও পর্যন্ত এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার কিভাবে আগাবে তা নিয়ে এখনও পর্যন্ত পরিষ্কার করে কেউ কিছু বলেনি, সেটারই অপেক্ষা।